আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা আজকে জেন্ডার শিক্ষার বিগত সালের প্রশ্নগুলোর ব্যাখ্যা সহ সমাধান করার চেষ্টা করব। কারণ অধিকাংশ সময় দেখা যাচ্ছে যে বিগত সালের এমসিকিউ গুলো রিপিট প্রশ্ন আকারে আবার ফেরত আসতেছে যা তো শুরু করা যাক। জেন্ডার ন্যায়পরায়ণতা প্রতিশব্দ হচ্ছে জেন্ডার ইকুইটি। জেন্ডার ইকুইটির বাংলা হচ্ছে জেন্ডার ন্যায়পরায়ণতা। জেন্ডার সম অধিকার শুরু হয় কিসের মাধ্যমে? ছেলে-মেয়ে সমমূল্যায়নের মাধ্যমে। সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। কত নাম্বার অনুচ্ছেদে বলা হয়েছে? তো এইটা সম্পূর্ণ প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট। কারণ বাংলাদেশের সংবিধান থেকে প্রায় প্রশ্ন আসে। তো এই অনুচ্ছেদগুলোর মধ্যে খুবই ইম্পর্টেন্ট হলো ১০ নম্বর অনুচ্ছেদ। সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভ করবে। তাহলে আইনের দৃষ্টিতে সমান সকল নাগরিক এই কথা বললেই এটা ২৭ নম্বর অনুচ্ছেদ, কোনো কথা নেই। ঠিক আছে? যদি বলে জাতীয় জীবনে মহিলাদের অংশগ্রহণ, তাহলে এটা ১০ নম্বর অনুচ্ছেদ। জনস্বাস্থ্য ও নৈতিকতা ১৮ নম্বর অনুচ্ছেদ। আর সরকারি নিয়োগে সকলের সমান সুযোগ যে সমতা, সেটা হলো ২৯ নম্বর। তাহলে আমরা আরেকবার যদি বলি যে সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান, মানে আইনের দৃষ্টিতে সমান ২৭ নম্বর। জাতীয় জীবনে মহিলাদের অংশগ্রহণ ১০ নম্বর। ২৯ নম্বর হচ্ছে চাকরিতে নিয়োগ, সবাই সমান অধিকার পাবে। ২৯ নম্বর অনুচ্ছেদ। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আরেকটি, যে নারীর প্রতি বৈষম্য নিরসন সনদ, সিড, সিড এটা খুবই ইম্পর্টেন্ট, বারবার এটা রিপিট কোশ্চেন হয়। সিড, সিডের পূর্ণরূপ হচ্ছে কনভেনশন অন দি এলিমিনেশন অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন এগেইনস্ট উইমেন। এটা ১৯৭৯ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয়। আর এটাকে প্রায়শই কি বলা হয়? নারী অধিকারের আন্তর্জাতিক বিল। খুবই ইম্পর্টেন্ট, এটা আসতে পারে এবং বারবার রিপিট হয়। আরেকটা খুব ইম্পর্টেন্ট, পিআরএসপি, পভার্টি রিডিউনেন্স স্ট্র্যাটেজি পেপার, দারিদ্র্য বিমোচন কৌশলপত্র, এটা খুবই ইম্পর্টেন্ট। একটা হলো ডাব্লিউআইডি, এইটা আবার উল্টায় দেয়। এই যে ইন প্রশ্নটা, এই ইনটা খুবই ইম্পর্টেন্ট। ইন মনে রাখতে হবে কি? উইমেন ইন ডেভেলপমেন্ট। এইখানে জাতিসংঘ ঘোষিত নারী দশক কোনটি? যদি দশকের কথা বলা হয়, নারী দশক, দশক হলো ১৯৭৬ থেকে ৮৫। আর যদি বলা হয় সাল, জাতিসংঘ ১৯৭৫ সালকে কি বলছে? নারী বর্ষ। তাহলে বছর হলো ১৯৭৫ আর দশক হচ্ছে ১৯৭৬ থেকে ৮৫। এই সময় লক্ষ্য কি ছিল? ৩টা ছিল। এই দশকের মূল লক্ষ্য ৩টা ছিল। মূল লক্ষ্য ৩টা ছিল কি? সমতা, উন্নয়ন এবং শান্তি। কেবলমাত্র সামাজিক ন্যায় বিচার দ্বারাই সর্বজনীন ও স্থায়ী শান্তি স্থাপিত হতে পারে। কোথায় বলা হয়েছে? এটা আইএলও তে বলা হয়েছে। আইএলও কি? আন্তর্জাতিক শ্রম সংস্থা, আইএলও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ১৯১৯ সালে গঠিত হয়। আর গঠিত হওয়ার সময়ের মূল যে সনদপত্র ছিল, সেইখানে এই কথাটা উল্লেখ আছে। এই প্রশ্নটা কিন্তু বারবার ঘুরে ঘুরে আসে। বাংলাদেশের জাতীয়, এই প্রশ্নটা আবার খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, জাতীয় নারী নীতি ঘোষণা হয় কত সালে? ১৯৯৭ সালে। জাতীয় নারী নীতি কত সালে ঘোষণা হয়? ১৯৯৭ সালে। আর জাতীয় নারী নীতির আপডেট ভার্সন কত সালে আসে? ২০১১ সালে।
এসএমসির সদস্য সচিব কে হন? প্রধান শিক্ষক। এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। মৌলিক চাহিদার মানুষের জন্য প্রথম প্রয়োজন কি? খাদ্য। প্রথম প্রয়োজন খাদ্য। যদি মানুষ বাঁচিয়ে না থাকে তাহলে আর তার মৌলিক চাহিদার কোনো প্রয়োজন নাই। তাই আগে খাদ্য খেয়ে জীবন বাঁচাতে হবে। যদি নারী পুরুষ এর তুলনায় কম বেতন পায় তাহলে সেটা কি? সামাজিক বৈষম্য। এখানে অর্থনৈতিক বৈষম্যর কথা নাই। তাই মোস্ট রিলেভেন্ট অ্যান্সার হলো সামাজিক বৈষম্য। এইডস কিভাবে ছড়ায়? একই সূচ ও সিরিঞ্জ ব্যবহার করলে একাধিক ব্যক্তিতে। সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র 1948 সালে প্রকাশ হয়। তো 1948 সালের 10 ডিসেম্বর, খুবই ইম্পর্টেন্ট এই সালটা। 1948 সালের 10 ডিসেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ পরিষদে সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র ইউনিভার্সাল ডেলিগেশন অফ হিউম্যান রাইটস এইটার সংক্ষিপ্ত রূপটাও ইম্পর্টেন্ট গৃহীত হয়। নারী নির্যাতন নিয়ে জাতিসংঘের সংগঠন কোনটি? এটা একটি ইউনিক প্রশ্ন। নারী নির্যাতন নিয়ে জাতিসংঘের সংগঠন কোনটি? ইউনিফেম। ইউনিফেম এটা একটা জাতিসংঘের অঙ্গ সংগঠন। এইখানে এই সংগঠনটা অস্তিত্ব 2010 সালের আগ পর্যন্ত ছিল, কিন্তু তারপরে আরো 3টি অঙ্গ সংগঠন জাতিসংঘের মিলে ইউএন ওমেন নামে একটা সংগঠন তৈরি করা হয়। তো এই ইউনিফর্মের কাজ ছিল নারীর উন্নয়ন এবং নারীর প্রতি যে সহিংসতা বা নারী নির্যাতন প্রতিরোধে কাজ করত। ইউনিফর্মের পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট ফাউন্ড অ্যান্ড উইমেন। অন্যান্য অপশনগুলোর মধ্যে যেমন আছে ইউনিসেফ, শিশুদের কল্যাণ ও অধিকার নিয়ে কাজ করে, সবাই জানি। ইউনেস্কো, শিক্ষা, বিজ্ঞান এবং সংস্কৃতি নিয়ে কাজ করে। ইউএনডিপি, টেকসই উন্নয়ন ও দারিদ্র্য বিমোচন নিয়ে কাজ করে। এই আরেকটি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, সচিবালয়ে নারী বিষয়ক বিভাগ প্রতিষ্ঠিত হয় কবে? 1976 সালে। 1976 সালে বাংলাদেশের সচিবালয়ে প্রথম নারী বিভাগ উইমেন্স অ্যাফেয়ার্স ডিভিশন প্রতিষ্ঠিত হয় 1978 সালে। এইটা 1978 সালে পূর্ণাঙ্গ মন্ত্রণালয়ে রূপান্তরিত হয়। এটা মনে রাখা খুবই জরুরি। মহিলা বিষয়ক যে মন্ত্রণালয় সেটি উন্নীত হয়। তাহলে 1976 সালে সচিবালয়ে নারী বিষয়ক একটা বিভাগ প্রতিষ্ঠিত হয় এবং 1978 সালে এটাকে একটা পূর্ণাঙ্গ মন্ত্রণালয়ে রূপান্তরিত হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে নারীরা ভোটাধিকার লাভ করে কবে? এটা একটা খুবই হিউম্যানিটিক প্রশ্ন। যে 1920 সালে 18 আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের 19তম সংশোধনীতে নারীরা ভোটাধিকার লাভ করে। 1710 সালে সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান লেখা হয়। আর 1920 সালে আসে মার্কিন নারীরা ভোটের অধিকার পায়। খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। তো এই আন্দোলনের একটা নাম আছে, সাফ্রেজ আন্দোলন নামে পরিচিত, কিন্তু এটা আমার থেকে বেশি ইম্পর্টেন্ট আমাদের এই সালটা, যে মার্কিন যুক্তরাষ্ট্রে নারীরা ভোটার অধিকার লাভ করে কবে? আমাদের সমাজে ভ্রান্ত ধারণা অনুযায়ী গাড়ি চালানো কার কাজ? ছেলেদের কাজ। এটা কি একটা ভ্রান্ত ধারণা জেন্ডার সম্পর্কে? 1992 সালে ধরিত্রী সম্মেলন কোথায় হয়? যত ধরিত্রীর প্রশ্ন আসবে সব হবে যা ব্রাজিলের রিও ডিও জেনেরিও। ধরিত্রী পৃথিবী নিয়ে সম্মেলন কোথায় হয়েছিল? রিও ডিও জেনেরিও, ব্রাজিলের। আমাদের অবস্থা আমরা চিন্তা না করিলে আর কেহ আমাদের কথা ভাবিবে না। উক্তিটি কার? বেগম রোকেয়া। জেন্ডার বৈষম্যকে
ইংরেজিতে কি বলা হয়? জেন্ডার ডিসক্রিমিনেশন। জেন্ডার বৈষম্য কথাটি সরাসরি ইংরেজি অনুবাদ কি? জেন্ডার ডিসক্রিমিনেশন। এটি বলতে বোঝায় যখন কাউকে তার লিঙ্গের কারণে অসম আচরণের সুযোগ আচরণ করা হয় বা সুযোগ থেকে বঞ্চিত করা হয়। জেন্ডার মেইনস্ট্রিমিং বা ধারা মূল ধারণকরণ এবং জেন্ডার সেন্সিটিভিটি, সংবেদনশীলতা, জেন্ডার ভায়োলেন্স, জেন্ডার ভিত্তিক সহিংসতা। জেন্ডার স্টাডির যে প্রবক্তারা নারী সংগ্রামের কি জুগিয়েছিল? সংকল্প, শক্তি এবং সাহস। 2022 সালের প্রশ্নে আমরা যদি দেখি, আবার জেন্ডার ন্যায়পরায়ণতা। যদি জেন্ডার ন্যায়পরায়ণতার কথা বলে তাহলে কি? ইকুইটি। আর যদি জেন্ডার ইকুয়ালিটির কথা বলে তাহলে জেন্ডার সমতা। দুটো আলাদা আলাদা বিষয়, খুবই জানা গুরুত্বপূর্ণ। তাহলে ইকুয়ালিটি বা সমতা হলো একই জিনিস, সবাইকে দেওয়া। আর ইকুইটি বা ন্যায়পরায়ণতা হলো যার যতটুকু প্রয়োজন বা অধিকার সেই অনুযায়ী তাকে সাহায্য করা, যাতে ফলাফল সবার জন্য সমান হয়। আর মেইন স্ট্রিমিংটা এটা একটা গুরুত্বপূর্ণ। এটি এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে যে কোনো সরকারি বা সামাজিক নীতি ও কর্মপরিকল্পনায় জেন্ডার এর প্রেক্ষিতে অন্তর্ভুক্ত করা হয়। জেন্ডারের প্রেক্ষিতে অন্তর্ভুক্ত করা হয় মানে সরকার বা সমাজে কোনো নীতি নির্ধারণ যখন করবে তখন যেন তারা এই যে জেন্ডারের যে প্রভাবটা কিভাবে পড়ে সেটার দিকে লক্ষ্য রাখতে হবে আমাদের। জেন্ডার হলো নারী ও পুরুষের জন্য সমাজ কর্তৃক সৃষ্ট ভূমিকা। তাহলে এইখানে জেন্ডার আর সেক্সের বৈশিষ্ট্য আলোচনা করা হয়েছে যে সেক্স কি? সেক্স এটি একটি মানুষের জৈবিক বা প্রাকৃতিক পরিচয়। আর জেন্ডার সামাজিক ধারণা, অর্থাৎ সমাজ নারী ও পুরুষের জন্য আলাদা আলাদা যে আচার-আচরণ, কাজের ভূমিকা নির্ধারণ করে দেয় তাকে জেন্ডার বলে। যেমন মেয়েরা ঘরের কাজ করবে, ছেলেরা বাইরে আয় রোজগার করবে। এই ধারণাটা সমাজ কর্তৃক সৃষ্ট, স্থান কাল ভেদে পরিবর্তন হতে পারে। তাহলে সেক্স একদম সরাসরি নারী এবং পুরুষের শারীরিক গঠন, ক্রোমোজোম বা হরমোন যে জন্মগত পার্থক্য থাকে তাকে সেক্স বলে। এটি অপরিবর্তনীয় এবং তাহলে সারসংক্ষেপে যদি বলি, সেক্স হলো প্রকৃতি প্রদত্ত আর জেন্ডার হলো সমাজ প্রদত্ত। নিম্নে কোনটি জেন্ডার নয়? কি? মা শিশুকে জন্ম দেন, এটা জেন্ডার নয়, এটা প্রকৃতি প্রদত্ত। তাছাড়া বাকি সবগুলো জেন্ডার বা বৈশিষ্ট্য। এটা একটি জৈবিক কারণ, কারণ মা ছাড়া কি আর অন্য কেউ শিশুকে জন্ম দিতে পারবে না, পুরুষরা শিশু জন্ম দিতে পারবে না। এটা একদম প্রকৃতি প্রদত্ত, তার কারণে এটা সেক্স, আর বাকি সবগুলো জেন্ডার। মূল কথা, যে কাজটি নারী বা পুরুষ শারীরিক গঠনের কারণে নির্ধারিত এবং যা পরিবর্তন করা সম্ভব নয় সেটি হলো সেক্স। সন্তান দান, জন্মদান কেবল নারীর জৈবিক সক্ষমতা, তাই এটি জেন্ডার নয়। জেন্ডার কি? পরিবর্তনযোগ্য। জেন্ডার কি? পরিবর্তনযোগ্য। আবার এই যে সিডের প্রশ্নটা আবার রিপিট হয়েছে। নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপন সনদ কোনটি? সিড। সিড নারী অধিকার রক্ষার ক্ষেত্রে
এই শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ কি, সিড হলো আন্তর্জাতিক নারী অধিকারের বিল। সকল যে বিল আছে এই সিড থেকে উৎপন্ন। এটা কিছু, যেমন সিডের পূর্ণরূপটা আবার আমাদের মনে রাখা দরকার, এবং কত সালে আসছে আমাদের জানা দরকার। সিডের পূর্ণরূপ কনভেনশন অন দি elimination of all forms of discrimination against women। এটি জাতিসংঘে 1979 সালে গৃহীত হয়। বাকিগুলো এই আরেকটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আমাদের জানা দরকার, সেটা হলো বাংলাদেশ সিড এর সনদে স্বাক্ষর করে কত সালে? 1984 সালে। সিডের 1984 সালে। এই যে চতুর্থ নারী সম্মেলন 1995 সালে কোথায় অনুষ্ঠিত হয়? বেইজিং। ধরিত্রী বা পৃথিবীর কথা থাকলে সেটা হলো ব্রাজিলের রিও ডি জেনেরিও। আর নারী সম্মেলনের কথা বললে সেটি হলো বেইজিং। তাহলে 1995 সালের 4 থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত চীনের রাজধানী বেইজিং এ চতুর্থ নারী সম্মেলন অনুষ্ঠিত হয়। তো এখানে একটা স্লোগান আছে, এই স্লোগানটা আমাদের জানা দরকার। এই স্লোগানটা প্রায় সময় দেখা যায় আসে, সেটা হলো নারীর চোখে বিশ্ব দেখুন। এটি চতুর্থ নারী সম্মেলন বেইজিং এ যেটা হয়েছিল তার স্লোগান। এটা মনে রাখা খুবই জরুরি। তাহলে দেখা যাক যে এর আগে কোথায় কোথায় নারী সম্মেলন হয়েছে। তৃতীয় নারী সম্মেলন কোথায় হচ্ছিল? কেনিয়া, নাইরোবিতে। ঠিক আছে, কেনিয়া নাইরোবিতে তৃতীয় সম্মেলন হয়। দ্বিতীয় সম্মেলন হয় কোপেনহেগেন, ডেনমার্ক। প্রথম সম্মেলন হয় 1975 সালে মেক্সিকো সিটিতে। জাতীয় মহিলা নীতি ঘোষণা হয়েছে কবে? এটা প্রশ্ন, রিপিট কোশ্চেন। 30 সালে হয়েছিল। দেখা যাক। তাহলে বাংলাদেশের যে জাতীয় মহিলা নীতি 1997 সালে গৃহীত হয়। আর এটা আপডেট আসে কবে? কত সালে? 2011 সালে। এই 2011 সালে বর্তমানে জাতীয় নারী উন্নয়ন নীতি 2011 হিসেবে ঘোষণা করা হয়। যদি প্রশ্নে প্রথম ঘোষণা কবে হয় তাহলে 1997। আর যদি সর্বশেষ বা বর্তমান কথা বলা হয়, এটা মনে রাখা খুবই জরুরি, তাহলে 2011 হবে। কেবলমাত্র ন্যায় বিচার দ্বারাই সর্বজনীন ও স্থায়ী শান্তি স্থাপিত হতে পারে। কোথায় বলা হয়েছে? আবার রিপিট কোশ্চেন, ILO তে। আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO, ইন্টারন্যাশনাল লেবারেশন অর্গানাইজেশন এর মূল দর্শন বা ভিত্তি যে 1919 সালে প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী ভার্সাই চুক্তির মাধ্যমে ILO গঠন করা হয়। এর সংবিধান, এর প্রস্তাবনা বা মুখোমুদ্রণে স্পষ্টভাবে এই কথাটা উল্লেখ আছে। কি বলছে? যে ইউনিভার্সাল অ্যান্ড lasting peace can be established only if it is based upon social justice। কেবলমাত্র সামাজিক ন্যায় বিচার দ্বারাই সার্বজনীন ও স্থায়ী শান্তি স্থাপন হতে পারে। এই স্লোগানটা মনে রাখা খুবই জরুরি, এটা বারবার আসে। জেন্ডার ইকুয়ালিটি এর সহায়ক কোনটি? আমরা যে জেন্ডার ইকুয়ালিটি অর্জন করতে চাই, কোন মাধ্যমে অর্জন করব? সেটা কি? জেন্ডার ইকুইটির মাধ্যমে। জেন্ডার ইকুইটির মাধ্যমে আমরা কি ইকুয়ালিটি অর্জন করব।
আমরা যখন জেন্ডার ইকুইটি নিশ্চিত করতে পারবো তখনই জেন্ডার ইকুয়ালিটি প্রতিষ্ঠিত হবে। 2000 সালে ওয়ার্ল্ড এডুকেশন ফোরাম কিসের উপর গুরুত্ব আরোপ করে? অবশ্যই কি নারী শিক্ষার উপরে। এই জিনিসটা আমাদের জানা জরুরি। 2000 সালের সেনেগালের রাজধানী ডাকারে বিশ্ব শিক্ষা ফোরাম অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে গৃহীত ঢাকার ফ্রেমওয়ার্ক ফর অ্যাকশন সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে ৬টি লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। ৬টি। তার মধ্যে একটা কি ছিল? নারীর শিক্ষার উপর। বাকিগুলো না জানলেও চলবে, কিন্তু এটা খুবই জরুরি যে কিসের উপর বেশি গুরুত্ব আরোপ করে? নারী শিক্ষার উপর। সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র আবার 1948 সালে, আমরা আগেই বলেছি, ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হয়েছিল এই 10 ডিসেম্বর। এটা কিন্তু আবার জাতিসংঘ দিবসও পালন করা হয়। আর জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কিন্তু 1945 সালে। এটা যেন উল্টাপাল্টা না করি। তাহলে জাতীয় মানবাধিকার দিবস বা বিশ্ব মানবাধিকার দিবস 10 ডিসেম্বর পালন করা হয়। কারণ কি? এই দিনে সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র প্রকাশ করা হয়। জেন্ডার বৈষম্যর কারণ কি? অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে নারীর সীমিত অংশগ্রহণ। জীবন দক্ষতা হলো মনোসামাজিক দক্ষতা। এই জিনিসটা জানা রাখা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা প্রশ্ন রিপিট হয় বারবার। আবার সংবিধান থেকে প্রশ্ন। এই যে যদি বলে গণজীবনে, সর্বস্তরে গণজীবনের কথা থাকলেই 28 নম্বর অনুচ্ছেদ। তাহলে কি বলছে? 28-এর আবার 4টা অনুচ্ছেদ আছে। তো আমরা দেখি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধান 28 নম্বর অনুচ্ছেদে ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী পুরুষ এর বৈষম্যভেদ বিলোপ নিয়ে আলোচনা করা হয়। এর 4টা দফা আছে। তো অনুচ্ছেদ 28-এর 2 স্পষ্টভাবে বলা আছে গণজীবন। যদি বলে রাষ্ট্রের গণজীবনে, তাহলে 28-এর 2 সমান অধিকার। 1-এ হলো 28-এর 1-এ কি বলছে? যে ধর্ম, গোষ্ঠী, বর্ণ, পুরুষ ভেদে বা জন্মস্থানের কারণে রাষ্ট্র কোন নাগরিকের প্রতি বৈষম্য প্রদর্শন করিবে না। 28-এর 1। 28-এর 2 রাষ্ট্র এবং গণজীবনে সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন। আর 28-এর 3 হলো কোটা। কোটা সংরক্ষণ না, 28-এর 3 কোটা না, 28-এর 4 হলো কোটা সংক্রান্ত। 28-এর 3 হলো যে ধর্ম, গোষ্ঠী, বর্ণ, পুরুষ ভেদে জন্মস্থানের কারণে জনসাধারণ কোনো বিনোদন বা বিশ্রামের স্থানে প্রবেশ বা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির কোনো বাধা থাকিবে না। আর এই যে বিশেষ সুবিধা, এটার কথা হলো 28-এর 4। নারী বা শিশুর আনুকূল্যে অথবা নাগরিকদের যেকোনো অনগ্রসর অংশের অগ্রগতির জন্য রাষ্ট্রকে বিশেষ বিধান বা কোটার ক্ষমতা প্রদান করে। 28-এর 4। এইডস ছড়ানোর ক্ষেত্রে কোনটি সঠিক? অনৈতিক ও অনিরাপদ দৈহিক সম্পর্কের মাধ্যমে ছড়ায়। বাল্যবিবাহ নিষিদ্ধকরণ আইন 1980 সালে গৃহীত হয়। আর এটার আপডেট আসে 2017 সালে। এটা একটা ব্রিটিশ সরকারের আইন ছিল, সেটা থেকে
1980 সালে আইনটা আপডেট করা হয়। তারপর আবার বাল্য বিবাহ নিরোধন আইন 2017 প্রণয়ন করা হয়। তাহলে সর্বপ্রথম যদি বলা হয় বাংলাদেশের সংবিধানে, তাহলে 1980 সালে এবং সর্বশেষ 2017 সালে বাল্য বিবাহ নিষিদ্ধকরণ আইন। মৌলিক চাহিদার মধ্যে মানুষের জন্য প্রথম প্রয়োজন কোনটি? আবার খাদ্য। বিশ্ব নারী দিবস 8ই মার্চ, 10 ডিসেম্বর হলো মানবাধিকার দিবস। তাহলে এটা একটা প্রেক্ষাপট আছে, প্রেক্ষাপট বর্তমানে অত গুরুত্বপূর্ণ নয়। আন্তঃব্যক্তি দক্ষতার উপদক্ষতা নয় কোনটি? আবেগ সামলানোর দক্ষতা। আন্তঃব্যক্তিক দক্ষতার উপদক্ষতা নয় কোনটি? আবেগ সামলানোর দক্ষতা। এইচআইভি সংক্রমণে ঝুঁকিপূর্ণ নয় কারা? ছোট শিশুরা, যেহেতু তাদের শারীরিক সম্পর্ক বা ইনজেকশনের মাধ্যমে মাদক গ্রহণ করার কারণে বেশি এই গ্রুপটা, যে জনগোষ্ঠী, এরা হাই রিস্ক গ্রুপ বলা হয়। 2021 সালে জেন্ডার শব্দটি সর্বপ্রথম ব্যবহার করে কে? এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, বারবার রিপিট হয়। এন ওয়ে কোলি। এন ওয়ে কোলি। তাহলে সমাজবিজ্ঞানী এন ওয়ে কোলি 1972 সালে তার একটা বই লিখছে, কি? সেক্স, জেন্ডার অ্যান্ড সোসাইটি। সর্বপ্রথম এই বইটাই সর্বপ্রথম জেন্ডার শব্দটি ব্যবহার করেন। এই যে সিমো দা বোভেয়া, এই লোকের একজন বিখ্যাত একটা উক্তি আছে, এই উক্তিটাও আমাদের মুখস্থ রাখতে হবে, এটা প্রশ্ন আসে। কি? নারী হয়ে কেউ জন্মায় না, বরং সমাজ তাকে নারীতে পরিণত করে। ক্লোরা জেটকিনি, ইনি আবার কি করছে, যে আন্তর্জাতিক যে নারী দিবস প্রত্যাবর্তন হয় আমাদের, কি 8 মার্চ, এই যে একটু আগে বললাম যে 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস, এই ভদ্রমহিলা প্রত্যাবর্তনে অন্যতম অগ্রদূত। কি? ক্লোরা জেটকিনি। জেন্ডার ন্যায়পরায়ণতার প্রতিশব্দ কি? মানে বাংলা কি? ন্যায়পরায়ণতা মানে ইকুয়ালিটি, এটা আমাদের সবসময় মনে রাখতে হবে। আর ইকুয়ালিটি হলো সমতা। চতুর্থ নারী সম্মেলন, আবার তাহলে বেইজিং, আগেই বলছি। কেবলমাত্র, আবার এই প্রশ্ন রিপিট, কেবলমাত্র সামাজিক ন্যায় বিচার দ্বারাই সার্বজনীন ও স্থায়ী শান্তি স্থাপিত হতে পারে। কোথায় বলা আছে? আইএলও সনদে। তো আইএলও সনদের যে গুরুত্বপূর্ণ তথ্য আমাদের মনে রাখা দরকার, ইংরেজিতে আসতে পারে, এটা আবার একবার পড়ি। ইউনিভার্সাল অ্যান্ড lasting peace can be established only if it is based upon social justice. তাহলে আইএলও প্রতিষ্ঠিত হয় 1919 সালে ভার্সাই চুক্তির মাধ্যমে। তাহলে এই আইএলওর সদর দপ্তর কোথায়? জেনেভার, সুইজারল্যান্ড। আইএলওকে 1969 সালে শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হয়। এই আইএলওটা আবার ত্রিপক্ষীয় কাঠামো হিসেবে কাজ করে। জাতিসংঘের একমাত্র সংস্থা যেখানে সরকার থাকে, মালিক পক্ষ থাকে এবং শ্রমিক পক্ষ থাকে। এই 3 পক্ষ মিলে সমানভাবে নির্ধারিত অংশে কি নীতি প্রণয়নে অংশ নেয়।
এইডস কিভাবে ছড়ায়, আবার একই প্রশ্ন। একই সূচ ও সিরিঞ্জ ব্যবহার করলে। জেন্ডার সচেতনতা সৃষ্টিতে কার ভূমিকা বেশি গুরুত্বপূর্ণ? শিক্ষকের। কারণ শিক্ষক এই বিষয়টা শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে সরাসরি তার শিক্ষার্থীদের কাছে জানায়। জেন্ডার সচেতনতা সৃষ্টিতে ভূমিকা কার বেশি? শিক্ষকবৃন্দের। মানবাধিকার ঘোষণাপত্র আবার 1948 সালের 10 ডিসেম্বর। এই জিনিসটা আমাদের জানা রাখা গুরুত্বপূর্ণ যে মানবাধিকার ঘোষণাপত্রে কি 30টি ধারা রয়েছে। জেন্ডার বৈষম্যর কারণ। অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে নারীর সীমিত অংশগ্রহণ। নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপন সনদ কোনটি? আবার সিড। এই প্রশ্নটা আবার রিপিট হয়েছে। সিড, কোনো কথা হবে না, সিড। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই বারবার রিপিট হয়। তাহলে 1979 সালে 18 ডিসেম্বর এটি কি গৃহীত হয়। 3 সেপ্টেম্বর 1981 থেকে এটা কার্যকর হয়। বাংলাদেশ কত সালে সিডের অংশগ্রহণ করে? এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রশ্ন বিগত সালে আসছে। বাংলাদেশ 1984 সালে সিডের সনদে স্বাক্ষর এবং অনুমোদন দেয়। জাতীয় নারী নীতি আবার আসছে 1997 সালে। আবার আসছে বাল্যবিবাহ নিষিদ্ধকরণ আইন 1980 সালে। আর এটার আপডেট আসছে কত সালে? বাল্যবিবাহ নিরোধন আইন 2017 সালে। এটা আবার আপডেট হয়। তাহলে কি বিবাহের ন্যূনতম বয়স পুরুষের ক্ষেত্রে 21 বছর, নারীদের ক্ষেত্রে কত? 18 বছর এই আইন অনুযায়ী। আবার নিচের কোনটি সঠিক নয়? IWID নারীর প্রভাবে উন্নয়ন, এইটা ঠিক নয় কেন? উইমেন ইন ডেভেলপমেন্ট নারীর উন্নয়ন, উন্নয়নে নারী, কিন্তু নারীর প্রভাবে উন্নয়ন এটি ভুল, এটা ঠিক নেই। আবার সংবিধান থেকে প্রশ্ন আসছে সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভ করবে। এটা কি 27 নম্বর অনুচ্ছেদ। এই যে নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভ, এটি যখনই দেখবো আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভ, এই 27 নম্বর। তাহলে একবার পড়ি। মৌলিক বাংলাদেশের সংবিধানের থেকে যে কটা প্রশ্ন আসে তার মধ্যে এইটা খুবই রিপিট কোশ্চেন হয়। 27 নম্বরে বলছে হলো সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভ এর অধিকারী। 27। 10 নম্বরে কি বলছে? সমাজতন্ত্র শোষণ মুক্তি, এটা অত ইম্পর্টেন্ট না, আসে না। 29 নম্বর এটাও খুব ইম্পর্টেন্ট যে সরকারি নিয়োগে এবং সুযোগের ক্ষেত্রে সকলেই কি সমান, সমতা বা সুযোগ নিশ্চিত করে। আর 29-এ বিশেষ বিধান বা কোঠার কথা বলা হয়েছে, খুবই ইম্পর্টেন্ট, এগুলো রিপিট হবে। এলএসবি আবার প্রশ্ন আসছে মনোসামাজিক দক্ষতা। এলএসবি কি? এলএসবির পূর্ণরূপ লাইফ স্কিল বেসড এডুকেশন, জীবন দক্ষতামূলক শিক্ষা।
তাহলে এই 10টা খুবই ইম্পর্টেন্ট। এটা যে কতবার আসছে, কি কি? আত্মসচেতনতা, সহানুভূতি, সিদ্ধান্ত গ্রহণ করা, সমস্যা সমাধান করা, সৃজনশীল চিন্তা করা, সমালোচনামূলক চিন্তা করা, কার্যকর সংযোগ, আন্তঃব্যক্তিক, আন্তঃব্যক্তি নয় কিন্তু আন্তঃব্যক্তিক সম্পর্ক, আবেগ নিয়ন্ত্রণ, চাপ মোকাবিলা। তাহলে আত্মসমালোচনা করা, সহানুভূতি, সিদ্ধান্ত গ্রহণ, সমস্যা সমাধান করা, সৃজনশীল চিন্তা করা, সমালোচনামূলক চিন্তা করা, কার্যকর সংযোগ, আন্তঃব্যক্তিক সম্পর্ক, আবেগ নিয়ন্ত্রণ এবং 10 নম্বর চাপ মোকাবেলা। জেন্ডার লেন্স কি? এটা একটা দৃষ্টিভঙ্গি। তাহলে জেন্ডার লেন্সটা কি? মূল ধারণা, যেমন চশমা বা লেন্স দিয়ে আমরা কোনো ঝাপসা জিনিস স্পষ্ট দেখি, তেমনি জেন্ডার লেন্স ব্যবহারের মাধ্যমে সমাজের কোনো কাজ, নীতি বা ঘটনাকে নারী এবং পুরুষের ভিন্ন ভিন্ন প্রেক্ষাপট থেকে দেখা হয়। অর্থাৎ একটা কাজ করলে পুরুষের দৃষ্টিভঙ্গি অনুযায়ী ওই কাজটা কিরকম হবে, আবার ওই কাজটা নারীর দৃষ্টিভঙ্গিতে কেমন হবে, সেটা ভিন্ন ভিন্ন দিক থেকে আলোচনা করে এই জেন্ডার লেন্স। আবার আসছে রিপিট কোশ্চেন, জাতিসংঘে যে নারী দশক ঘোষণা করা হয়েছিল, এটা আবার প্রশ্ন আমরা জানি, রিপিট কোশ্চেন, 1976 থেকে 85। আর এই নারী দশকের 3টা লক্ষ্য ছিল কি কি? শান্তি, উন্নয়ন, সমতা। আর যদি বলেন নারী বর্ষ বা বছর কোনটা, তাহলে কি? আমরা আগে আরেকবার পড়ে এসেছি 1975 সাল, 1976 থেকে 85 এটা হলো নারী দশক। প্রমোটার খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা প্রকল্প ছিল। প্রমোটারে এই প্রকল্প আওতায় গ্রামীণ স্কুলে নারী শিক্ষক নিয়োগ দেওয়া হতো এই প্রমোটার প্রকল্পের আওতায়। এটা আমাদের রিপিট কোশ্চেন হয়। প্রমোটার এর পূর্ণ হলো প্রোগ্রাম ফর রিফর্ম অফ সেকেন্ডারি এডুকেশন ফর টিচার এডুকেশন, টিচিং এডুকেশন কি? আবার জাতি জীবনে বলছে, জাতীয় জীবনে, এই যে জাতীয় জীবনে মহিলাদের অংশগ্রহণ, এই কথা বললে 10 নম্বর হচ্ছে, কোনো কথা নাই। 10, 28, 29 এই ধারাগুলো বারবার প্রশ্নে রিপিট হয়, তাই এটা মুখস্থ রাখা জরুরি। কি বলছে 10 নম্বর, জাতি জীবনে সর্বস্তরের মহিলাদের অংশগ্রহণ এবং সুযোগের সমতা নিশ্চিত করা। জেন্ডার উৎপত্তি, জেন্ডার উৎপত্তি কোথায় হয়? জেন্ডার একটি কি? সামাজিক, পারিবারিক, সমাজ এবং সাংস্কৃতিক ধারণা, আচার আচরণ। আমাদের চিন্তা, আবার প্রশ্নটা রিপিট হয়েছে, আমাদের অবস্থা আমরা চিন্তা না করিলে আর কেহ আমাদের কথা ভাবি না। কে বলছে? বেগম রোকেয়া। এই 3টি উক্তি খুব বিখ্যাত, বারবার প্রশ্নে আসে যে নারী হয়ে কেউ জন্মায় না, বরং সমাজ তাকে নারীতে পরিণত। কে বলছে? সিমন সিমো দা বোভেয়ার। আমাদের অবস্থা আমরা চিন্তা না করিলে আর কেহ করিবে না বা ভাবিবে না। কে বলছে? বেগম রোকেয়া। নারীর চোখে বিশ্ব দেখুন, এটা কি? বেইজিং সম্মেলন, চতুর্থ নারী যে সম্মেলন হয়েছিল বেইজিং এ, সেটার কি স্লোগান ছিল? নারীর চোখে বিশ্ব দেখুন। এই 3টি বারবার রিপিট হয়। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান,
আজকে এই পর্যন্তই, বাকিগুলো পরের ভিডিওতে আসবে। আপনারা ভালো লাগলে লাইক দিতে পারেন, আমাদের সঙ্গে আমাদের গ্রুপে, ফেসবুক গ্রুপে যুক্ত থাকতে পারেন। সেখানে আমরা আপডেট জানাবো আরো পরবর্তীতে আগামীকালকে পরীক্ষার জন্য। সকলের শুভকামনা।